আমার একটা এমন জুতা কিনে দিবে মামা? আমার 7 বছরের এতিম মেয়েটা তার মামাতো বোনের ফুল দিয়ে সাজানো জুতার দিকে তাকিয়ে কথাটি বলল তার আপন মামাকে, আমার আপন বড় ভাইকে। আমার ভাই কিছু বলার আগেই ভাবি আমার মেয়ে রিমার দিকে চোখ গরম করে বলল, এই, তোর জুতা তো আছেই, আবার জুতা চাচ্ছিস কেন? তোর আম্মা শিখিয়ে দিয়েছে তাই না রে? ভাবির এমন তীক্ষ্ণ আর বিষাক্ত কথার সামনে 7 বছরের রিমা এক মুহূর্তের মধ্যেই কেমন যেন সংকুচিত হয়ে গেল। ওর ছোট ছোট চোখ দুটোতে এক আকাশ একাকিত্ব আর ভয় নেমে এলো। পায়ের পুরনো তলা ক্ষয়ে যাওয়া প্লাস্টিকের চটি জুতোটার দিকে তাকিয়ে ও আর একটা শব্দ উচ্চারণ করলো না। শুধু ওর মামার হাতটা আলতো করে ছেড়ে দিয়ে হেঁটে আমার আঁচলের পেছনে এসে লুকালো। আমার কলিজাটা যেন কেউ এক হাত দিয়ে মুচড়ে ধরল, কিন্তু আমি মুখ ফুটে কিছু বলতে পারলাম না। বুক ফেটে কান্না আসছিল, অথচ চোখের কোণ দিয়ে এক ফোঁটা পানিও বের হতে দিলাম না। স্বামীর মৃত্যুর পর যখন নিঃস্ব হয়ে টাঙ্গাইলের ঘাটাইলয়ে বাবার বাড়ির ভাইয়ের সংসারে এসে আশ্রয় নিয়েছি, তখন থেকে নিজের আত্মসম্মান জিনিসটাকে একটা বাক্সে বন্দি করে রেখেছি। বিকেলে বড় ভাই বাজার থেকে তার নিজের মেয়ের জন্য একটা চমৎকার জমকালো জুতা কিনে এনেছে। গোলাপি রঙের সেই জুতোর ওপর প্লাস্টিকের সুন্দর সুন্দর ফুল আর চুমকি বসানো। জুতোটা পায়ে দিয়ে ও যখন সারা উঠোনে খটখট শব্দ করে হেঁটে বেড়াচ্ছিল, ঠিক তখনই রিমা লোভাতুর চোখে সেদিকে তাকিয়েছিল। বাচ্চা মানুষ, লোভ হওয়াটা খুব স্বাভাবিক। ও তো বোঝে না যে ওর বাবা নেই, আর ওর মায়ের কাছে একটা কাগজের নোটও অবশিষ্ট নেই। ও শুধু চিনেছে ওর আপন মামাকে, ভেবেছিল মামা তো বাবার মতোই হয়। কিন্তু ভাবির একটা হুঙ্কার ওকে বুঝিয়ে দিল এই পৃথিবীতে অবহেলা ছাড়া ওর আর কোনো অধিকার নেই। সন্ধ্যা নেমে এসেছে। আমি রান্নাঘরের এক কোণে বসে লাকড়ির চুলায় ফু দিচ্ছিলাম। ধোঁয়ায় চোখ দুটো জ্বলে যাচ্ছিল, নাকি মনের ভেতরের ধোঁয়ায় তা আমি জানি না। রিমা রান্নাঘরের দরজার চৌখাটে এসে চুপচাপ বসে আছে। ও সাধারণত খুব চঞ্চল থাকে, কিন্তু আজ বিকেল থেকে ও একদম চুপ। আমি ওর দিকে তাকিয়ে জোর করে একটু হাসার চেষ্টা করলাম। কিরে মা, খিদে পেয়েছে? এই তো চালের রুটি আর ডাল রান্না করছি, একটু পরই দেব। রিমা আমার দিকে তাকালো। ওর বড় বড় চোখ দুটোতে এখনো সেই বিষাদের ছায়া। ও ফিসফিস করে বলল, আম্মা, আমার জুতোটার নিচে দিয়ে না কাটা ঢোকে, তাই মামাকে বলেছিলাম আমি আর কখনো জুতো চাবো না আম্মা। মেয়ের কথা শুনে আমার হাতের লাকড়িটা ছিটকে পড়ে গেল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওকে টেনে এনে বুকের মধ্যে চেপে ধরলাম। ঘরের কোণে ঘুটঘুটে অন্ধকারে মা আর মেয়ে দুজনে মিলে নীরবে চোখের জল ফেললাম। রাতের খাবারের সময় বৈষম্যের রূপটা আরও স্পষ্ট হয়ে উঠল। ভাই দোকান থেকে ফিরে হাত মুখ ধুয়ে টেবিলে বসল। ভাবি পরম যত্নে তার স্বামী আর মেয়ের পাতে বড় মাছের টুকরো আর ডিম তুলে দিচ্ছিল। আমার আর রিমার পাতে জুটল দুপুরের বেঁচে যাওয়া পাতলা ডাল আর সামান্য মাছের মধ্যে দেওয়া আলু, আর মাছের লেঞ্জার মাছের কাটা আলা একটা টুকরো। রিমির পাতে আর আমি ডাল দিয়ে খাচ্ছি। ভাই খাওয়ার মাঝখানেই হুট করে রিমার দিকে তাকিয়ে বলল, রিমা মা, বিকেলে জুতো চাচ্ছিলে না? আচ্ছা, সামনের হাটের দিন তোমাকে একটা ভালো জুতো কিনে দেব, কেমন? ভাইয়ের কথা শেষ হতে না হতেই ভাবি ভাতের থালাটা টেবিলের উপর জোরে শব্দ করে নামিয়ে রাখল। তার মুখের অবয়ব মুহূর্তের মধ্যে কঠোর হয়ে গেল। পুরো ঘরটায় এক নিথর নীরবতা নেমে এলো। ভাই মাথা নিচু করে ভাত মাখাতে লাগলো। আর কোনো কথা বলার সাহস পেল না। আমি শুধু আমার থালার দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হচ্ছিল এই ভাতগুলো আসলে অন্য নয়, বিষ। রিমা আমার হাতটা চেপে ধরল। 7 বছরের একটা বাচ্চা মেয়ে এই বয়সে কত দ্রুত বড় হয়ে যাচ্ছে, কত দ্রুত মানিয়ে নিতে শিখছে। ও ভাত না খেয়ে টেবিল থেকে উঠে দাঁড়ালো। আমি বুঝতে পারলাম এই অপমান আর অবহেলার ঘরে আমাদের আর বেশি দিন থাকা চলবে না। ভাইয়ের এই চেনা ছাদ ছেড়ে আমাদের নতুন কোনো পথ খুঁজতেই হবে, শুধু আমার এই ছোট্ট মেয়েটার আত্মসম্মান বাঁচানোর জন্য। কিন্তু একজন একা নারী এই সমাজে কোথায় যাবে? সকাল থেকে মনের ভিতর একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। কাল রাতের সেই অপমানের পর ঘুমটা আর ঠিকমতো হয়নি। ভোরের আলো ফুটতেই আমি আর রিমা বিছানা ছেড়ে উঠে পড়েছিলাম। ভাবির ঘুমঝামটা এড়াতে সকাল সকাল ঘরের বাসি কাজকর্ম শেষ করে যখন বারান্দায় এসে বসেছি, ঠিক তখনই উঠোনে এসে দাঁড়ালেন এক মধ্যবয়স্ক ভদ্রলোক। পরনে সাধারণ পাজামা পাঞ্জাবি আর হাতে বড় বড় কয়েকটা প্লাস্টিকের রঙিন ব্যাগ। ওনাকে দেখে আমার বুকের ভেতরটা কেমন করে উঠল।
চেনা চেনা মুখায়ব। ভালো করে তাকাতেই চিনতে পারলাম উনি তো রহমান ভাই, আমাদের শ্বশুরবাড়ির ঠিক পাশের বাড়ির লোক। আর আমার স্বামীর কাপড়ের ব্যবসার একমাত্র অংশীদার ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির দেবরদের অন্যায়ের কারণে যখন আমাকে এক কাপড়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তখন এই রহমান ভাই আমার স্বামীর পাওনা কিছুটা টাকা আমার হাতে গুঁজে দিয়েছিলেন। বারান্দা থেকে আমার বড় ভাই আনিস হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। রহমান ভাইকে দেখে ভাই কিছুটা অবাক হয়ে বললেন, রহমান সাহেব না? আপনি হঠাৎ এই সাত সকালে আমাদের বাড়ি? রহমান ভাই উঠোনে দাঁড়িয়ে আমার দিকে তাকালেন। ওনার চোখে এক ধরনের স্বস্তি আর গভীর সমীহ। তিনি আমার ভাইকে সালাম দিয়ে স্পষ্ট গলায় বললেন, আমি বড় মিয়ার পক্ষ থেকে এসেছি। উনি ওনার নাতনি রিমা আর বৌমার খোঁজে আমাকে পাঠিয়েছেন। ততক্ষণে ভাবিও ঘর থেকে ঘোমটা টেনে দরজার আড়ালে এসে দাঁড়িয়েছেন। রহমান ভাই হাতের ভারী ব্যাগগুলো বারান্দার পিঁড়ির উপর রাখলেন। তারপর ব্যাগ থেকে একে একে বের করতে লাগলেন ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর জামাকাপড়, হরেক রকমের ফলমূল, মিষ্টির প্যাকেট, আর সবার শেষে বের করলেন একটা চমৎকার লাল রঙের জুতো, যার উপর প্লাস্টিকের সুন্দর সুন্দর ফুল আর চমকি বসানো। কাল বিকেলে রিমার মামাতো বোনের পায়ে ঠিক যেমন জুতো দেখে রিমা কেঁদেছিল, এটা তার চেয়েও সুন্দর। জুতোটা দেখে রিমার চোখ দুটো চকচক করে উঠল। ও আমার আঁচল ছিঁড়ে জুতোর দিকে দুপা এগিয়ে দিল। রহমান ভাই রিমার মাথায় হাত বুলিয়ে আমার আর আমার ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, বড় মিয়ার শরীরটা বেশ কিছুদিন ধরে খুব খারাপ। বিছানায় পড়ে থেকে উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। নিজের অন্য ছেলেদের লোভ আর অন্যায় উনি আর সহ্য করতে পারছেন না। তাই উনি সিদ্ধান্ত নিয়েছেন তার ছেলের মানে রিমার বাবার ভাগের পুরো অংশটুকুই উনি ওনার এই একমাত্র এতিম নাতনি রিমার নামে লিখে দেবেন। দলিলের সব খসড়া তৈরি। আমাকে পাঠিয়েছেন বৌমা আর রিমাকে সসম্মানে নিয়ে যাওয়ার জন্য। রহমান ভাইয়ের মুখ থেকে সমস্ত সম্পত্তি রিমার নামে লিখে দেওয়ার কথা আর হাতের রাজকীয় উপহারের বহর দেখে ভাবির চেহারার রং মুহূর্তেই বদলে গেল। কাল রাতের সেই অহংকারী কঠোর মুখটাই এখন স্পষ্ট লোভ আর কৃত্রিম মায়ার এক অদ্ভুত মিশ্রণ। এক ঝটকায় দরজার আড়ালের ঘোমটা সরিয়ে ভাবি উঠোনে নেমে এলেন। যে কণ্ঠে কাল বিষ ঝরেছিল, আজ সেখানে যেন মধু ঢেলে দেওয়ার চেষ্টা। ভাবি রিমার দিকে হাত বাড়িয়ে দিয়ে গদগদ গলায় বললেন, ও মা, আমার লক্ষ্মী মামুনিটা কত সুন্দর জুতো পেয়েছে দেখেছ? আহা, কাল রাতে আমি তো দুষ্টুমি করে অমন বলেছিলাম গা। তোমরা মামে সত্যি ভেবে বসে রইলে? আনিস, তুমি দাঁড়িয়ে আছো কেন? রহমান ভাইকে ঘরে নিয়ে বসাও। মিষ্টির প্যাকেটগুলো ভেতরে নাও। রহমান ভাই মৃদু হেসে বললেন, না ভাবি, বসার সময় নেই। বড় মেয়ে নিজে গাড়ি পাঠিয়েছেন ঘাটাইল বাজারে। রেজিস্ট্রি অফিসের লোকও রেডি। আজই দলিল সম্পূর্ণ করে মা মেয়েকে নিয়ে আমি রওনা দেব। কথাটা শোনা মাত্র ভাবি যেন আকাশ থেকে পড়লেন। তিনি আমার বড় ভাইয়ের দিকে তাকিয়ে চোখ টিপলেন। তারপর আমার দিকে ঘুরে দাঁড়িয়ে হাত দুটো চেপে ধরলেন। কি যে বলো রহমান ভাই, আমার এই একমাত্র ননদ আর এতিম ভাগ্নিটাকে আমরা ছেড়ে দেব নাকি? মানুষ কত লোভী হয়। টাকা পয়সার লোভে বাইরে কত রকমের খারাপ মানুষ ওত পেতে আছে, তা তো তোমরা জানো না। এক একটা মেয়ে মানুষ এত সম্পত্তি সামলাবে কি করে? তার চেয়ে তোমরা এখানেই থাকো। জমি জমা যা আছে আনিস সব দেখাশোনা করবে। ভাইয়ের চেয়ে আপন কে আছে বলো? আমি ভাবির হাত থেকে নিজের হাতটা আলতো করে ছাড়িয়ে নিলাম। বুকের ভেতর কাল রাতের সেই অপমানের ক্ষতটা এখনো দগদগ করছে। যে চাটুকারিতা আজ ভাবির মুখে দেখছি, তা রিমার জন্য নয়, রিমার নামে ওই দলিলের জন্য। আমি স্পষ্ট গলায় বললাম, ভাবি, বিপদের দিনে ভাই আশ্রয় দিয়েছিল, আমি কৃতজ্ঞ। কিন্তু পরের বাড়ির এই ছাদটা তো আমার আর রিমার আপন ছিল না। আজ রিমার বাবা বেঁচে থাকলে রিমার অধিকারের জন্য কাউকে হাত পাততে হতো না। আল্লাহর ইচ্ছায় আজ যখন শ্বশুর নিজে ডেকে অধিকার দিচ্ছেন, তখন আর পিছু হটার কারণ নেই। আমার বড় ভাই আনিস এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তিনি লজ্জিত মুখে এগিয়ে এসে বললেন, বোনরে, তোর ভাবির কথার জন্য আমি লজ্জিত। তুই চলে যাবি? আমি ভাইয়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, হ্যাঁ ভাইজান, তবে যাওয়ার আগে তোমার আর ভাবির ঋণ আমি শোধ করে যাব। আমরা মামে আসার পর থেকে এই কয় মাসে যে কটা ডাল ভাত আমাদের খাইয়েছ, তার মূল্য শোধ করে দেব। আমি আমার মেয়ের আত্মসম্মানের ওপর আর কোনো ঋণের বোঝা রাখতে চাই না। আমাদের কথা শুনে ভাইয়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো।
ভাবির মুখে তখন আর কথা ফুটছিল না। লোকনিন্দার ভয় আর লোভের পরাজয়ে ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমি রিমার দিকে তাকালাম। ও রহমান ভাইয়ের এনে দেওয়া সেই সুন্দর লাল জুতোটা পায়ে দিয়ে উঠানে দাঁড়িয়ে আছে। ওর চোখ দুটোতে আর সেই বিষাদের ছায়া নেই। সেখানে এখন এক অদ্ভুত আনন্দ আর আত্মবিশ্বাসের ঝিলিক। ও খটখট শব্দ করে হেঁটে আমার কাছে এসে হাতটা ধরল। যাওয়ার আগে আমি রহমান ভাইকে বললাম, রহমান ভাই, গাড়ি ছাড়ার আগে একটু বাজারে দাঁড়াবেন। আমার ভাইজির জন্য ঠিক রিমার জুতোর মতো একটা সুন্দর জুতো আর একটা ভালো জামা কিনে দিতে হবে। ফুপু হিসেবে ওর ওপর তো আমার একটা হক আছে, তাই না? রহমান ভাই একগাল হেসে বললেন, অবশ্যই দিবে। আমরা আর এক মুহূর্ত দাঁড়ালাম না। ঘাটাইলয়ের এই চেনা বাড়ি, লাকড়ির চুলার ধোয়া আর অপমানের সেই খাবারের টেবিলটা পেছনে ফেলে আমরা উঠোন পেরিয়ে রাস্তার দিকে পা বাড়ালাম। শ্বশুরবাড়ির সেই অন্যায়ের দেয়াল ভেঙে আজ নতুন ভোরের আলো ফুটেছে। রহমান ভাই জানিয়েছেন, রিমার বাবার ভাগের জমিতেই আমাদের জন্য একটা নতুন বাড়ি তোলার কাজ শুরু হবে খুব দ্রুত। এবার আর কারো দয়ার আশ্রয়ে নয়, কারো মুখ ঝামটা সহ্য করে নয়, নিজের স্বাধীন ছাদের নিচে মাথা উঁচু করে বাঁচবে আমার এতে মেয়েটা। রিমার পায়ে লাল জুতোর খটখট শব্দটা যেন আজ আমাদের নতুন করে বাঁচার গান শোনাচ্ছিল। সমাপ্ত। গল্প আফসোস। ৬ বছর প্রবাসী থাকার পর আমি যখন আমার বউয়ের জন্য উপহার নিয়ে দেশে ফিরলাম, তখন এসে শুনলাম আমার বউ মিথিলা অন্য একজনের সংসার করছে। আমার মাথার ঘাম পায়ে ফেলার কষ্টের টাকা দিয়ে ৬টা বছর দীর্ঘ দুবাই প্রবাসে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট কেটেছে মরুভূমির তপ্ত বালুর বুকে ঘাম ঝরিয়ে। যখন দুবাই এয়ারপোর্ট থেকে ঢাকার ফ্লাইটে উঠলাম, বুকের ভেতর তখন আনন্দের সুনামি। লাগেজ ভর্তি মিথিলার জন্য পছন্দের জামা কাপড়, কসমেটিক্স আর সোনার গয়না। ভেবেছিলাম না জানিয়ে হঠাৎ দরজায় গিয়ে কড়া নাড়ব। চমকে উঠে মিথিলা যখন আমার বুককে জড়িয়ে ধরবে, তখন ৬ বছরের সব ক্লান্তি এক নিমিষে মুছে যাবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! যে সারপ্রাইজ আমি তাকে দিতে এসেছিলাম, ভাগ্য তার চেয়ে কোটিগুণ বড় একটা ধাক্কা আমার জন্য জমিয়ে রেখেছিল। মিথিলাকে যখন আমি ভালোবেসে বিয়ে করি, তখন আমার অন্ধ ভালোবাসার সামনে পৃথিবীর আর কোনো যুক্তি টেকেনি। আমার জন্মদাতা বাবা মা আমাকে কত বুঝিয়েছিলেন। বাবা বলেছিলেন, বাবা হৃদয়, মেয়েটা ভালো না, বিয়ে করেছিস এ বাড়িতেই থাক। তোর চোখ অন্ধ হতে পারে, কিন্তু আমাদের অভিজ্ঞ চোখ ভুল দেখছে না। তুই সংসার আলাদা করিস না, এই বাড়ি তোর, তুই এ বাড়িতেই থাক। মা কেঁদে কেঁদে আমার হাত ধরেছিলেন, কিন্তু মিথিলার ভালোবাসার মোহে অন্ধ হয়ে আমি আমার জন্মদাতা বাবা মাকে এক ঝটকায় ফেলে চলে এসেছিলাম। তাদের কথা অমান্য করে বউকে নিয়ে বাড়ি ছেড়ে শহরের বুকে একটা আলাদা ভাড়া বাসায় গিয়ে উঠলাম। শুরুর 2টো মাস স্বপ্নের মতো কেটেছিল। মিথিলার হাসি মুখের জন্য আমি দুনিয়া উল্টে দিতে পারতাম। 2 মাস পর একদিন মিথিলা আমার হাত ধরে খুব নরম সুরে বলল, তুমি এভাবে ছোটোখাটো কাজ করে কতদিন চলবে? তার চেয়ে তুমি তোমার বাবার জমি বিক্রি করে দুবাই চলে যাও। কয়েকটা বছর একটু কষ্ট করে কিছু টাকা জমাও, তারপর দেশে এসে একটা বড়সড় ব্যবসা দিলে আমাদের জীবনটা পুরো বদলে যাবে। মিথিলার সেই মায়াবী কথার পিছনে যে একটা গভীর ফাঁদ লুকানো ছিল, তা বোঝার মতো বুদ্ধি তখন আমার ছিল না। আমি তার পাতা ফাঁদে পা দিলাম। টাকার জন্য শেষমেশ বাবার শেষ সম্বল, চাষের জমিও বিক্রি করে দিলাম। সেই টাকা দিয়ে যখন দুবাইয়ের বিমানে উঠলাম, বুক ভরা আশা নিয়ে গিয়েছিলাম। প্রবাসে গিয়ে আমি এতটাই মিথিলাময় হয়ে পড়েছিলাম যে বাবা মা আমাকে আঙ্গুল ধরে হাঁটতে শিখিয়েছেন। তাদের একটা খোঁজ নেওয়ার প্রয়োজনই মনে করিনি। দুবাইতে গিয়ে দিনরাত এক করে খাটতাম, ওভারটাইম করতাম। নিজের খাওয়া পড়া বাবদ সামান্য কিছু রেখে প্রতি মাসে ৭০ থেকে ৮০ হাজার টাকা মিথিলার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতাম। যখনই ফোন করে বলতাম, মিথিলা, টাকাগুলো ঠিকঠাক পাচ্ছ তো? ও ওপাশ থেকে মিষ্টি হেসে বলতো, হ্যাঁ গো, পাচ্ছি। তুমি একদম চিন্তা করো না, আমি সব টাকা ব্যাংকে ডিপিএস করে জমা রাখছি। তুমি দেশে ফিরলে দেখবে আমাদের কত টাকা জমেছে। ওর এই আশ্বাসে বুকে বেঁধে আমি মরুভূমির তপ্তরোদে নিজের হাড় জল করে খাটতাম। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। কাউকে না জানিয়ে সম্পূর্ণ গোপনে দেশের মাটিতে পা রাখলাম। এয়ারপোর্ট থেকে একটা ভাড়া করা গাড়ি নিয়ে সোজা চলে গেলাম আমাদের সেই ভাড়া বাসার ঠিকানায়। কলিং বেলে হাত দেওয়ার সময় আমার বুকটা দুরু দুরু কাঁপছিল, কিন্তু দরজা খুলে যখন এক মাঝবয়সী ভদ্রলোক সামনে দাঁড়ালেন,
আমি থমকে গেলাম। আমি আমতা আমতা করে বললাম, মিথিলা কোথায়? ভদ্রলোক অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কোন মিথিলা? আমরা তো এ বাসায় গত 4 বছর ধরে ভাড়া থাকি। কথাটা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, মাথায় রক্ত চড়ে বসল, চারপাশটা ঝাপসা হয়ে আসতে লাগলো। কি বলবো, কি করব, কিছুই মাথায় কাজ করছিল না। কাঁপতে কাঁপতে পকেট থেকে ফোনটা বের করে মিথিলার নম্বরে ডায়াল করলাম। ওপাশ থেকে রিং হতেই ফোনটা ধরল। ওপাশে তখনও আমার পাঠানো টাকায় কেনা এসি চলার শস্য শব্দ। ফোন ধরে মিথিলা স্বাভাবিক গলায় বলল, আজকে এত তাড়াতাড়ি ডিউটি শেষ করে গেল যে? আমি ওর কথার কোনো উত্তর না দিয়ে গলার স্বর যতটা সম্ভব শক্ত করে বললাম, এই, তুমি বাসা পাল্টিয়েছো, আমাকে জানাওনি কেন? আমার কণ্ঠ শুনে ওপাশ থেকে মিথিলা স্পষ্ট ঘাবড়ে গেল। কিছুটা তোতলামি গলায় প্রশ্ন করল, মানে মানে কি কি বলছো তুমি? আমি বাসা পাল্টিয়েছি তুমি জানলে কেমন করে? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমি দেশে এসেছি মিথিলা, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখন আমাদের সেই ভাড়া বাসার সামনে দাঁড়িয়ে আছি। ব্যাস। এ কথাটি বলার সাথে সাথেই ওপাশ থেকে কোনো উত্তর না দিয়ে মিথিলা খট করে ফোনটা কেটে দিল। আমি আবারও চেষ্টা করলাম, কিন্তু ওপাশ থেকে যান্ত্রিক কণ্ঠ জানিয়ে দিল নম্বরটি বর্তমানে বন্ধ রয়েছে। আমার মাথায় তখন যেন বজ্রপাত হচ্ছিল। লোকমুখে খোঁজখবর নিতে নিতে পাড়ার এক চা দোকানি আর পুরনো প্রতিবেশীর কাছ থেকে যা শুনলাম তা শোনার জন্য আমি বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। তারা দয়াদ্র চোখে আমার দিকে তাকিয়ে বলল, আরে হৃদয় ভাই, আপনি কোন দুনিয়ায় আছেন? মিথিলা তো আজ থেকে 4 বছর আগেই আপনাকে কোর্ট থেকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। আপনি যে প্রতি মাসে লাখ লাখ টাকা পাঠাতেন, সেই টাকা দিয়ে সে অন্য একটা ছেলের সাথে প্রেম করে বিয়ে করেছে। এখন আপনারই কষ্টের টাকায় তারা দুজন রাজার হালে অন্য এলাকায় নতুন সংসার করছে। ডিভোর্স? অন্যজনের সংসার? আমার মাথার ঘাম পায়ে ফেলার কষ্টের টাকা, সবগুলো শব্দ একসাথে আমার মগজে এসে হাতুড়ির মতো আঘাত করল। চারপাশের আলো নিভে এলো, বাতাস ভারী হয়ে উঠল। বুকটা চিরে একটা আর্তনাদ বেরিয়ে আসার আগেই আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন নাকের ভিতর ওষুধের তীব্র গন্ধ। চোখ পিটপিট করে তাকিয়ে দেখলাম আমি একটা হাসপাতালের কেবিনের বেডে শুয়ে আছি, আর আমার বিছানার দুই পাশে বসে আছেন আমার সেই বৃদ্ধ বাবা আর মা, যাদের আমি আজ থেকে 6 বছর আগে একা ফেলে চলে গিয়েছিলাম। যাদের অভিশাপ পাওয়ার কথা ছিল আমার, তারা আজকে আমার এই চরম বিপদের দিনে সব ভুলে আমার মাথার পাশে এসে বসে আছেন। মায়ের চোখে জল, বাবার মুখে ক্লান্ত উদ্বেগের ছাপ। তাদের এই মুখ দুটো দেখা মাত্রই আমার ভেতরের সব বাঁধ ভেঙে গেল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। দুহাতে মুখ ঢেকে বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠলাম। মায়ের কোলের চেয়ে নিরাপদ আর বাবার ছায়ের চেয়ে শীতল কোনো আশ্রয় এই পৃথিবীতে নেই। যে বাবা মাকে আমি একদিন এক ঝটকায় দূরে ঠেলে দিয়েছিলাম, তারা আমার সব পাপ, সব ভুল এক নিমেষে ক্ষমা করে দিয়ে বুকে টেনে নিলেন। মিথিলার দেওয়া চরম প্রতারণার ধাক্কায় যখন আমি নিঃস্ব, তখন বাবা আমার মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বললেন, যা হওয়ার হয়ে গেছে বাবা, মানুষ ভুল করেই শিখে, তুই ভেঙে পড়িস না, তোর বাবা এখনো মরে যায়নি। পরের কয়েকটা মাস কাটলো এক চরম মানসিক যুদ্ধের মধ্য দিয়ে। আইনি প্রক্রিয়া শেষ করে মিথিলায় দেওয়া সেই ভুয়া সম্পর্কের মায়া পুরোপুরি ঝেড়ে ফেললাম। প্রবাসের উপার্জিত সব টাকা হারিয়ে আমি যখন শূন্য, তখন বাবা আমার হাত ধরে বললেন, তোর ওই টাকা তোকে সুখ দিতে পারত না হৃদয়, ওটা ছিল পাপের টাকা, এবার সততার পথে নাম। বাবা মায়ের দোয়ায় এবং বাবার বাকি থাকা সামান্য কিছু জমানো টাকা আর আমাদের গ্রামের একটা ছোট জমি বিক্রি করে মূলধন জোগাড় করলাম। নিজের চেনা পরিবেশ থেকে দূরে গিয়ে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিলাম। চলে গেলাম বন্দরনগরী চট্টগ্রামে। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ছোট্ট একটা শাড়ির দোকান দিয়ে আমার নতুন লড়াই শুরু হলো। এবার আর কারো মায়াবী কথার ফাঁদ নয়, এবার সঙ্গী ছিল বাবা মায়ের আশীর্বাদ আর আমার নিজের সততা। দিনরাত এক করে কাপড়ের ব্যবসাটাই মন দিলাম। ক্রেতাদের সাথে সততা আর ব্যবহারের গুণে দেখতে দেখতে 4-5 বছরের মধ্যে আমার ব্যবসার ডালপালা মেলল। হৃদয় ফ্যাশন এখন চট্টগ্রামের একটা নামকরা শাড়ি কাপড়ের শোরুম। ব্যবসায় যখন আমি সফল ও প্রতিষ্ঠিত, তখন বাবা মা একদিন বললেন, বাবা হৃদয়, অতীতের ক্ষত ভুলে এবার একটা নতুন সংসার কর, আমাদের শেষ ইচ্ছা।
বাবা মায়ের পছন্দ করা শান্ত লক্ষ্মী মেয়ে অনন্যার সাথে আমার বিয়ে হলো। অনন্যা আমার অতীত জেনেও আমাকে এতটা ভালোবাসলো যে আমার বুক থেকে মিথিলার দেওয়া সব ক্ষত কর্পূরের মতো উড়ে গেল। বিয়ের 2 বছরের মাথায় আমাদের ঘর আলো করে এলো এক ফুটফুটে ছেলে সন্তান। আমার জীবনটা এবার সত্যিই কানায় কানায় পূর্ণ হয়ে উঠল। এদিকে সময়ের চাকা তার নিজস্ব নিয়মেই ঘুরেছিল। মিথিলা যে ছেলেকে নিয়ে আমার কষ্টের টাকায় রাজকীয় সংসার পেতেছিল, সেই সুখ তার কপালে বেশি দিন টেকেনি। আমার পাঠানো জমানো টাকা যখন ফুরিয়ে এলো, তখন সে লোভী স্বামী মিথিলার ওপর অত্যাচার শুরু করলো। এক পর্যায়ে মিথিলা যখন অন্তঃসত্ত্বা, তখন তার স্বামী তাকে ফেলে অন্য কোথাও পালিয়ে গেল। মিথিলা এক চরম অসহায়ত্বের মধ্যে এক কন্যা সন্তানের জন্ম দিল। নিজের পাপের শাস্তি সে হাতে নাতে পেতে শুরু করলো। কোনো উপায় না পেয়ে নিজেরও সন্তানের পেট চালাতে শেষমেশ একটা পার্কের কোনায় ঝালমুড়ির দোকান দিতে বাধ্য হলো সে। দীর্ঘ কয়েক বছর পর বাবা মা অনন্যা আর আমার কলিজার টুকরো ছেলেকে নিয়ে আমি আবার আমাদের সেই পুরনো ঢাকার বাড়িতে বেড়াতে এলাম। বহুদিন পর নিজের এলাকায় ফিরে বুকটা হালকা লাগলো। বিকেলে অনন্যা বলল, চলো না, সবাই মিলে একটু পার্কে থেকে ঘুরে আসি। বিকেলের মিষ্টি রোদে আমরা সবাই যখন পার্কের ভেতর দিয়ে হাঁটছিলাম, অনন্যা আমার হাত ধরে আবদার করল, আচ্ছা শুনছো, একটু ঝালমুড়ি খাবে? অনেকদিন পার্কের ঝালমুড়ি খায় না। আমি হেসে বললাম, তুমি যা খেতে চাইবে তাই হবে। কাছে একটা ঝালমুড়ির ভ্যান দাঁড়িয়েছিল, যেখানে একজন মহিলা শাড়ির আঁচল মাথায় দিয়ে নিচু হয়ে মুড়ি মাখাচ্ছিল। আমি তার মুখের দিকে না তাকিয়ে পকেট থেকে মানিব্যাগ বের করতে করতে বললাম, খুব ভালো করে ঝালমুড়ি দিয়ে 3 প্লেট মুড়ি বানান তো। আমার গলার আওয়াজ শুনতেই মুড়ি মাখানো হাতটা থমকে গেল মহিলার। ধুক করে এক পলক ওপরে তাকাতেই আমার চোখ আর তার চোখ এক হয়ে গেল। মিথিলা, রুক্ষ চুল, চোখের নিচে কালচে দাগ, যেন এক সস্তা শাড়ি পরা এক ক্লান্ত নারী আমার সামনে দাঁড়িয়ে। যে মিথিলা একদিন এসির নিচে আমার টাকায় বিলাসী জীবন কাটাতো, সে আজ পার্কের ধুলোবাড়িতে ঝালমুড়ি বেচছে। মিথিলাও আমার দিকে তাকিয়ে পাথরের মতো জমে গেল, কিন্তু তার চোখ তখন আমার দিকে নয়, আমার পাশে দাঁড়িয়ে থাকা অনন্যার দিকে। অনন্যার পরনে হৃদয় ফ্যাশনের সবচেয়ে দামি ও চমৎকার সিল্কের শাড়ি, চোখে মুখে এক পরম তৃপ্তির হাসি, গলায় সোনার দামি গয়না। অনন্যা পরম যত্নে আমার ছেলেকে কোলে নিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি মিথিলার চোখের সে তীব্র হাহাকার আর আফসোস স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সে লোভের বশে যে সোনার ডিমপাড়া হাঁসটিকে গলা টিপে মেরে ফেলেছিল, সে আজ অন্য কারো সংসারে হীরের টুকরো হয়ে আলো ছড়াচ্ছে। আর যে নিজে আজ রাস্তায় ধুলোয়, আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। মিথিলার হাতের মুড়ি খাওয়ার রুচিও আমার হলো না। অনন্যার কাঁধে হাত রেখে আলতো করে বললাম, চলো অনন্যা, অন্য কোথাও থেকে খাই, এখানকার পরিবেশটা ভালো না। আমরা যখন হাসতে হাসতে পার্কের ভেতরের দিকে চলে যাচ্ছিলাম, আমি একবারও পেছন ফিরে তাকাইনি। কিন্তু আমি জানতাম পেছনে ফেলে আসা মিথিলার চোখ দিয়ে তখন টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। নিজের হাতের লক্ষ্মী পায়ে ঠেলে অন্যের উচ্ছিষ্ট নিয়ে সংসার করতে যাওয়ার চরম আফসোস আর অনুশোচনা তাকে আজীবন তিলে তিলে শেষ করে দেবে। এটাই হয়তো প্রকৃতির সবচেয়ে বড় বিচার। সমাপ্ত। সুন্দর আরেকটি গল্প, কুসংস্কার। আমার বাচ্চা হয়েছে আজকে 22 দিন। যেদিন হয়েছে সেদিন থেকে আমার শাশুড়ি দুনিয়ার এমন কোনো কুসংস্কার নাই যেটা তিনি প্রয়োগ করেননি। উনি সারাদিন পান চিবান, পানের রসে ওনার মুখ সবসময় লাল হয়ে থাকে। সবচেয়ে ঘৃণ্য লাগে যখন কেউ এসে আমার ফুটফুটে বাচ্চাটাকে একটু আদর করে, একটু প্রশংসা করে। অমনি উনি এসে পানির পিক জড়ানো থুতু করে আমার বাচ্চার সারা গায়ে ছিটিয়ে দেন। ওনার নাকি ধারণা এতে বাচ্চার বদনজর কেটে যাবে। লোক চলে গেলে আমি বাথরুমে গিয়ে নরম তোয়ালে দিয়ে ঘষে ঘষে আমার কলিজার টুকরোকে পরিষ্কার করি। শুধু কি তাই, বাচ্চার মাথার কাছে এনে রেখেছেন গাছের ডাল, বিছানার চাদরের নিচে লুকিয়ে রেখেছেন 5টা মরচে পড়া লোহার টুকরো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই তীব্র গরমেও উনি বাচ্চাকে ভারী কম্বল দিয়ে পুরো ঢেকে দিয়ে যান। আমি সরিয়ে দিলে আমার অবর্তমানে এসে আবার ঢেকে দেন। কোনোদিন যে আমার বুকের মানিক দম আটকে চাপা খেয়ে মরে যাবে, এই ভয়ে আমি রাতে এক ফোঁটা ঘুমাতে পারি না। আমার স্বামী যখন ওনাকে বোঝাতে যায়, উনি বুক চাপড়ে কাঁদেন, বলেন, আমি নাকি তোর শত্রু? এভাবে তোরে পিঠের উপর রাইখা মানুষ করছি, এখন জেনানার বুদ্ধি পাইয়া আমারে পর বানাইলি?
ঘরের কোণে টিমটিমে আলো জ্বলছে। মাঝরাত পার হয়ে গেছে অনেক আগেই, কিন্তু নিহানার চোখের পাতা এক করার সাধ্য নেই। সে বিছানায় বসা হয়ে চেয়ে আছে পাশে ঘুমিয়ে থাকা 22 দিনের ফুটফুটে নবজাতকটার দিকে। বাচ্চার ফর্সা কপালে কালো কাজলের এক মস্ত বড় টিপ, যা কপাল ছড়িয়ে প্রায় কান ছুঁয়েছে। নিহানা আলতো করে বাচ্চার গায়ের উপর থেকে কাঁথাটা সরিয়ে দিয়ে চোখ বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করল। 40 মিনিট পর দরজায় খট করে শব্দ হলো। অন্ধকারেও পানির তীব্র ঝাঁঝালো গন্ধ ঘরের বাতাসকে ভারী করে তুলল। নিহানার পুরো শরীর শক্ত হয়ে গেল। সে জানে কে এসেছে। কি করলা এইডা বউ? কার্তিক মাসের শেষ, রাইতের দিকে বাতাসে হাড় কাঁপে, আর তুমি পোলাডারে উতলা কইরা রাখছো। রাহেলা বেগম পা টিপে টিপে বিছানার পাশে এসে দাঁড়ালেন। ওনার ফিসফিসে গলার আওয়াজেও একটা কর্তৃত্বের সুর। নিহানা লম্বা একটা শ্বাস নিয়ে নিজের রাগ দমানোর চেষ্টা করলো। গলা নামিয়ে বলল, আম্মা, গরমের জন্য ফ্যান চলছে, ঘরের ভেতর কোনো বাতাস নেই। বাচ্চাটার ঘামে পিঠ লাল হয়ে গেছে, ও তো গরমে ছটফট করছে। রাখো তোমার গরম। কচি বাচ্চার গায়ে বাতাস লাগলে একেবারে ধনুষ্টঙ্কার হইয়া যাইব। আমার পোলারেও আমি জ্যৈষ্ঠ মাসের গরমে লেপ দিয়ে ঢাইকা রাখতাম। কি সুন্দর চাঁদের মতো বড় হয়েছে, বলে রাহেলা বেগম পশমি কম্বল টেনে এনে বাচ্চার বুকের ওপর থেকে মুখ পর্যন্ত টেনে দিলেন। নিহানার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে ছিটকে উঠে কম্বলটা টেনে নামিয়ে দিল। আম্মা, দয়া করে বুঝুন, এভাবে মুখ ঢেকে দিলে বাচ্চার শ্বাস নিতে পারবে না। আপনি কি চান আমার বাচ্চাটার বড় কোনো ক্ষতি হয়ে যাক? নিহানার গলার আওয়াজ একটু চড়ে যেতেই রাহেলা বেগমের মুখটাও অভিমানে কালো হয়ে গেল। উনি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চোখ দুটো কপালে তুললেন। কি কইলা তুমি? আমি আমার নাতির ক্ষতি চাই? এইটা তোমার মুখের ভাষা বউ? রক্ত পানি করে আর 9 মাস পেটে ধইরা আমার পোলারে জন্ম দিছি, আর আজ তুমি 2 দিনের বৈরাগী এসে আমারে দয়ামায়ে শিখাও? ওনার গলা কাঁপছিল। রাগ আর অপমানে রাহেলা বেগমের চোখের কোণে পানি চলে এলো। এই পানিটা মেকি নয়, এটা ওনার অন্ধবিশ্বাসের গভীরে থাকা এক ধরনের অধিকারবোধ। উনি সত্যি বিশ্বাস করেন উনি যা করছেন তা বাচ্চার ভালোর জন্যই করছেন। কিন্তু এই ভালো যে একটা সদ্যজাত শিশুর জন্য কতটা মারাত্মক, তা ওনাকে বোঝানোর মতো কোনো ভাষা নিহানার জানা নেই। পরদিন সকালে নিহানার এক দূর সম্পর্কের খালাতো বোন এলো বাচ্চাকে দেখতে। ফুটফুটে বাচ্চাটাকে কোলে নিয়ে সে আহ্লাদ করে বলল, আপা, তোর ছেলেটা একদম তোর মতো রাজপুত্রের মতো হয়েছে রে। চোখ দুটো কি সুন্দর। কথাটা শেষ করতে পারল না। ঘর ঝাড়ু দিতে দিতে রাহেলা বেগম তীরের মতো ছুটে এলেন। মুখ ভর্তি পানির রস নিয়ে বাচ্চার মুখের উপর ঝুঁকে পড়ে শব্দ করে 3বার থুতু ছিটালেন। থু থু থু। আমার নাতি কালা, আমার নাতি কচ্ছিত, কারো নজর যেন না লাগে। বাচ্চার কপালে আর গালে পানির দুর্গন্ধযুক্ত লালা ছিটকে পড়ল। খালাতো বোনটি ভয়ে আর অবাকে স্তব্ধ হয়ে গেল। নিহানার মনে হলো ওনার বুকের ভেতর কেউ ফুটন্ত তেল ঢেলে দিয়েছে। সে সজোরে বাচ্চাকে কোল থেকে কেড়ে নিয়ে বাথরুমে ছুটে গেল। নরম তোয়ালে দিয়ে সুন্দর করে পানের সে লাল ছিটকে যাওয়া থুতু পরিষ্কার করে দিল। এভাবে আর কতদিন? নিহানা ফোপিয়ে কেঁদে উঠল। দুপুরে নিহানার স্বামী শাফিন অফিস থেকে ফিরলে নিহানা আর চুপ থাকতে পারল না। ড্রয়িং রুমে শাফিনের হাত ধরে সে প্রায় চিৎকার করে কেঁদে উঠল। শাফিন, তোমার মাকে প্লিজ বোঝাও। উনি বাচ্চার মাথার কাছে ধারালো লোহার টুকরো আর নোংরা গাছের ডাল রেখে দিয়েছিলেন। জিনভূতের ভয়ে উনি বাচ্চার চারপাশটা বিষাক্ত করে তুলছেন। আমি আর পারছি না শাফিন, আমার দম আটকে আছে। শাফিন বিরক্ত ও ক্লান্ত হয়ে কপালে হাত দিল। সে মায়ের ঘরে গিয়ে বলল, আম্মা, তুমি এসব কি শুরু করছো? নিহানা সারা রাত ঘুমাতে পারে না। বিজ্ঞানের যুগে এসব লোহার টুকরো আর থুতু ছেটানো বন্ধ করো তো। ছেলের মুখে এই কথা শুনে রাহেলা বেগম যেন আকাশ থেকে পড়লেন। ওনার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো। উনি বুক চাপড়ে বলতে লাগলেন, হায়রে ভাগ্য, এই দিন দেখার আগে আমার মরণ হইল না কেন? নিজের পেটের পোলা আজ আমারে কুসংস্কারাচ্ছন্ন খোটা দেয়। বইয়ের মন্ত্র পইরা মায়ের অবদান ভুইলা গেলি? তোরে যখন জিনে ধরতে নিছিল ওই লোহার টুকরা দিয়েই তোরে বাঁচাইছি। আজ তুই বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া মায়ের মুখে চুনকালি দিলি। ওনার কান্নায় সারা বাড়ি ভেঙে পড়ার উপক্রম হলো। রাগ, অভিমান আর জেদে রাহেলা বেগম ঘর থেকে বের হয়ে বারান্দার কোণে গিয়ে বসে রইলেন। ভাত পর্যন্ত ছুলেন না। শাফিন মাঝখানে পড়ে দিশেহারা হয়ে পড়ল। সে নিহানার ঘরে এসে বলল, নিহানা, একটু মানিয়ে নাও না। মা তো খারাপ উদ্দেশ্যে করছে না। ওনার তো একটা ভালোবাসাও আছে বাচ্চার ওপর। ভালোবাসা?
নিহানা হিস হিস করে উঠল। যে ভালোবাসা আমার বাচ্চার জীবন কেড়ে নিতে পারে তাকে আমি ভালোবাসা বলি না সাফিন। সেদিন রাতে নিহানা ভয়ে চোখ বন্ধ করতে পারছিল না। রাত তখন ৩টা। ক্লান্তিতে নিহানার চোখ দুটো যখনই একটু লেগে এসেছে তখনই একটা অদ্ভুত খসখস শব্দে তার ঘুম ভেঙে গেল। অন্ধকারে সে দেখল একটা কালো অবয়ব বিছানার পাশে দাঁড়িয়ে আছে। রাহেলা বেগম অতি সাবধানে নিহানার দিকে চেয়ে চেয়ে আবার সেই ভারী কম্বলটা বাচ্চার মুখের ওপর সম্পূর্ণ টেনে দিচ্ছেন। বাচ্চার গঙ্গা নিয়ে হালকা শব্দ নিহানার কানে এলো। নিহানার শরীরের সমস্ত রক্ত মাথায় চড়ে গেল। বিছানা থেকে লাফিয়ে উঠে নিহানা এক ঝটকায় বাচ্চার মুখের ওপর থেকে কম্বলটা টেনে ছুঁড়ে ফেলে দিল। অন্ধকারে সে স্পষ্ট দেখতে পেল ২৪ দিনের পুচকে বাচ্চাটা নিঃশ্বাস নিতে না পেরে ছটফট করছে। তার ফর্সা মুখটা কেমন যেন নীলচে মেরে গেছে। বুকটা ধরফর করে উঠল নিহানার। বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে সে রাগে, ক্ষোভে আর তীব্র আতঙ্কে কাঁপতে কাঁপতে রাহেলা বেগমের মুখোমুখি দাঁড়ালো। আপনি আবারও এত রাতে বাচ্চার কাছে এসেছেন আম্মা? নিহানার গলা কাঁপছিল, কিন্তু সেই কাঁপা গলাতেও এবার এক ইস্পাত কঠিন দৃঢ়তা। রাহেলা বেগম একটু থতমত খেলেন, কিন্তু পরক্ষণে নিজের গলা উঁচিয়ে বললেন, আইসি তো ওনার ভালো লাগাই আইসি। কার্তিক মাসের শেষ রাতের এই হিমবাতাস চইলা গেলে পোলাডারে বাঁচাইতে পারবা? চুপ করুন আম্মা, দয়া করে আর একটাও মিথ্যা অজুহাত দেবেন না। নিহানা আর নিজেকে ধরে রাখতে পারল না। আমি জানতে চাই, আপনার থেকে কি আমার বাচ্চার প্রতি আমার ভালোবাসা কম? ১০ মাস ১০ দিন এই সন্তানকে আমি নিজের পেটে বয়েছি। আমার ছেলের কিসে ভালো আর কিসে খারাপ সেটা একজন মা হিসেবে আমি আপনার চেয়ে অনেক বেশি ভালো বুঝব। দয়া করে আমার বাচ্চার জীবন নিয়ে এভাবে খেলা বন্ধ করুন। বউয়ের মুখে এমন চড়া কথা শুনে রাহেলা বেগমের অহংকারে আঘাত লাগল। উনি কোমরে হাত দিয়ে চোখ দুটো বড় বড় করে চিৎকার করে উঠলেন, কি কইলি তুই? আমি নাকি আমার নাতির জীবন নিয়ে খেলি? কত বড় মুখ তোর বউ! আজকালকার মাইয়া মানুষের পায়ে একটু বাতাস লাগলেই ড্যাম কেয়ার হইয়া যায়। ২ কলম ইংরেজি পড়া ভাবে দুনিয়ার সব অধ্যা গেছে। নিজের মায়ের থেকে বাচ্চার ভালো বোঝো? আমার কোল খালি কইরা আমার পোড়ালে জাদুটোনা করছো। এখন আমার নাতিটারেও আমার থেকে দূরে রাখতে চাও? এই ঘরে আমার কোনো দাম নাই, আমি বরং বিষ খাইয়া মরি। ওনার চড়া গলার আওয়াজে সাফিন ঘুম থেকে উঠে বসে ভ্যাবলার মতো বসে আছে। কিন্তু নিহানা এবার আর সাফিনের দিকে তাকালো না। সে শক্ত মুখে বাচ্চার বিছানার দিকে চেয়ে রইল। রাহেলা বেগম যেতে যেতে দরজার চৌকাঠে দাঁড়িয়ে বললেন, আর ঘরের দরজা ভেতর থেকে লক করবা না কয়া দিলাম। আমার নাতির বয়স ৩ মাস না হওয়া পর্যন্ত এই ঘরের দরজা খোলা থাকবো। কখন জেনে নজর পড়ে, কখন কি অঘটন ঘটে যায় কেউ টেরই পাইব না। দরজা বন্ধ রাখলে ঘরে কোনো বিপদ হইলে আমি আসতে পারম না, বলেই উনি পা দাপিয়ে চলে গেলেন। সাফিন ক্লান্ত গলায় বলল, নিহানা, মাঝরাতে আবার কি শুরু করলে বলো তো? মা তো একটা কথাও বলবে না সাফিন, জাস্ট একটাও না। নিহানা পাথরের মতো গলায় বলল, সারা রাত সে আর এক ফোঁটাও ঘুমালো না। বাচ্চার বুকে হাত দিয়ে বসে রইল, যদি মাঝরাতে শ্বাস বন্ধ হয়ে যায়। পরদিন সকালে সাফিন এক জরুরি কাজে ভোরে একটু শহরে গিয়েছিল। কাজ শেষ করে সকাল 10টার দিকে সে বাসায় ফিরল। ড্রয়িং রুমে পা রাখতে সে দেখল নিহানা সম্পূর্ণ গোছগাছ করে কোলে বাবুকে নিয়ে সোফায় বসে আছে, পাশে দুটো বড় বড় ব্যাগ। সাফিন অবাক হয়ে বলল, কি ব্যাপার নিহানা, ব্যাগ গোছাচ্ছ কেন? নিহানা অবজ্ঞার দৃষ্টিতে সাফিনের দিকে তাকালো, বলল, আমি আমার বাবুকে নিয়ে আজই বাবার বাড়ি চলে যাচ্ছি সাফিন। মানে, বাবার বাড়ি যাচ্ছ কেন হঠাৎ? সাফিন আকাশ থেকে পড়ল, হঠাৎ না সাফিন, এটা অনেক আগে যাওয়া উচিত ছিল। এগুলো আমার আর ভালো লাগছে না। এই দম বন্ধ করা পরিবেশ, এই আদিম কুসংস্কার আর তোমার এই মেরুদণ্ডহীন নীরবতা, সব কিছুর একটা সীমা আছে। আমি এখানে থাকলে হয়তো কোনোদিন সকালে উঠে দেখব আমার বাচ্চাটা আর বেঁচে নেই। নিজের সন্তানকে বাঁচাতে হলে আমাকে এই বাড়ি ছাড়তেই হবে। তুমি তোমার মায়ের অন্ধবিশ্বাস নিয়ে এ ঘরে সুখেই থাকো। নিহানা ব্যাগ দুটো হাতে নিয়ে দরজার দিকে পা বাড়ালো। সাফিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। নিহানা যখন দরজার কাছে, ঠিক তখনই সাফিন পেছন থেকে এসে নিহানার হাতটা শক্ত করে চেপে ধরল। সাফিনের চোখ দুটো তখন লাল হয়ে গেছে। নিহানা প্লিজ। সাফিনের গলা বুঝিয়ে এলো। সে নিহানাকে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে সোজা চলে গেল আমাদের ঘরে। রাহেলা বেগম তখনও বিছানায় শুয়ে নাক মুখ ডেকে ফুপিয়ে কাঁদছিলেন।
ছেলের মনে আঘাত দিয়ে নিজের কর্তৃত্ব বজায় রাখার পুরনো কৌশল। শাফিন ঘরের ভেতর ঢুকে বিছানার চাদর এক ঝটকায় সরিয়ে দিল। নিচে লুকিয়ে রাখা মরচে পড়া লোহার টুকরোগুলো খটখট শব্দ করে মেঝেতে পড়ে গেল। শাফিন জানালার পাশে রাখা নোংরা গাছের ডালটা তুলে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিল। রাহেলা বেগম ধরফর করে উঠে রুমে আসলেন। এ কি করো শাফিন? অমঙ্গল হইব রে বলা। কোনো অমঙ্গল হবে না আম্মা। শাফিন এবার চিৎকার করে উঠল। ওনার গলার আওয়াজে পুরো বাড়ি কেঁপে উঠল। অনেক হয়েছে আম্মা, আর না। আপনার এই তথাকথিত ভালো চার চক্করে আজ আমার সংসার ভাঙতে বসেছে। আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আপনি চান আপনার নাতি সুস্থ থাকুক? তাহলে শুনুন, আজ সকালে পাশের এলাকার করিম চাচার 1 মাসের নাতনিটা মারা গেছে। জানেন কেন? এই তীব্র গরমে দাদি নানি মিলে তাকে লেপ কম্বল দিয়ে পেঁচিয়ে রেখেছিল। বাচ্চাটা গরমে দম আটকে বিছানায় নীল হয়ে মরে পড়েছিল। করিম চাচার নাতনির মৃত্যুর খবরটা শুনে রাহেলা বেগমের মুখের সমস্ত রং উড়ে গেল। উনি থতমত খেয়ে গেলেন। কি কস? সত্যি? হ্যাঁ সত্যি। ডাক্তাররা বলেছেন একে সাডেন ইনফ্যাক্ট ডেথ সিনড্রোম বা দম আটকে যাওয়া মৃত্যু বলে। আপনি আমার বাচ্চার মুখে কম্বল চাপা দিচ্ছেন। আপনি কি চান আপনার নিজের হাতে আপনার নাতিরও এই দশা হোক? আর এই যে পানির পিক ছিটানো, এই নোংরা লালা থেকে বাচ্চার কত বড় ইনফেকশন হতে পারে আপনার কোনো ধারণা আছে? আপনি যাকে জিনের আসর বলছেন ওটা আসলে অক্সিজেনের অভাব। আপনি কি আমাদের ভালো চান, নাকি নিজের জেদ পূরণ করতে চান? রাহেলা বেগম পাথরের মতো বসে রইলেন। ওনার এতদিনের চেনা পৃথিবীটা যেন ওলটপালট হয়ে গেল। করিম চাচার নাতনির মৃত্যুর কথা শুনে ওনার নিজের বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। উনি সত্যি তো নিহানার বাচ্চার ক্ষতি চাননি। উনি নিজের অবুঝ বিশ্বাসকে এসবে করেছিলেন। কিন্তু সেই বিশ্বাস যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা শাফিনের এই রুক্ষ বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে উনি প্রথমবার উপলব্ধি করলেন। শাফিন ড্রয়িং রুমে ফিরে এসে নিহানার সামনে বাচ্চার ছোট ছোট হাত দুটো ছুঁয়ে বলল, আমি ক্ষমা চাচ্ছি নিহানা। একজন স্বামী আর বাবা হিসেবে আমি ব্যর্থ হয়েছিলাম। কিন্তু আর না, এই ঘরে আর কোনো কুসংস্কার চলবে না। এই বাবু আমাদের দুজনের, এর সুরক্ষার দায়িত্ব আমার। নিহানা শাফিনের চোখে সত্যতা দেখতে পেল। সে ব্যাগ দুটো মেঝেতে নামিয়ে রাখল। ঠিক তখনই রাহেলা বেগম ধীর পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালেন, চোখ দুটো ভেজা। উনি নিহানার সামনে এসে নিচু গলায় বললেন, আমারে মাফ করে দাও বৌমা। আমি মূর্খ মানুষ, যুগের পরিবর্তন বুঝি নাই। আমার নিজের জেদের লাইগা আমার কলিজার টুকরা নাতিটার ক্ষতি করতে নিছিলাম। আমি আর কোনোদিন এইসবে বাধা দিব না। তোমরা যেভাবে পারো আমার দাদু বাইটারে সুস্থ রাখো। নিহানা দেখল রাহেলা বেগমের চোখের পানিটা এবার মেকি নয়, এটা একজন অনুতপ্ত দাদির খাঁটি চোখের জল। নিহানা আর কিছু না বলে শাশুড়ির হাত দুটো জড়িয়ে ধরল। সেই রাতের পর থেকে ঘরের টিমটিমে আলোটা বদলে গেল এক উজ্জ্বল ও মুক্ত বাতাসে। ঘরের দরজা এখন বন্ধ থাকে। ফ্যানের মৃদু বাতাসে রাজপুত্রটা শান্তিতে ঘুমায়। মাথার কাছে এখন আর কোনো মরিচা পড়া লোহা বা নোংরা গাছের ডাল থাকে না, বরং থাকে এক মায়ের সজাগ দৃষ্টি আর বাবার অটুট সুরক্ষা। কুসংস্কারের অন্ধকার কেটে গিয়ে সেই ঘরে অবশেষে এক চিলতে ভোরের আলো ফুটে উঠল। সমাপ্ত। গল্পগুলো কেমন লেগেছে আপনাদের প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।